উৎসবের মেজাজ আজও। আজ ভাইফোঁটা। ভাইয়েদের কল্যাণে বোনেদের এই আয়োজনে বোনের মঙ্গল কামনা এবং একই সঙ্গে ভাইদের অঙ্গীকার সুখে দুঃখে তার পাশে থাকার। আর এই উপলক্ষে খাওয়া দাওয়ার একটা বিরাট আয়োজন। উৎসবের এই যে একটা মেজাজ, তার শুরু তো দুর্গাপুজো থেকেই। মা দুর্গার আগমনে এক ঘর থেকে বেরোনোর ডাক লেখা থাকে। মা আসেন সেই সুদূর কৈলাস থেকে বাপের বাড়ি, আর তার সঙ্গে আমরা বেরোই পথে তাঁকে দেখতে। আবার তার মতো অনেকেই বছরে একবার বাবা মাকে দেখতে যান। কেউ স্বদেশে ফেরেন ছুটি নিয়ে, আবার আমরা অনেকেই ভ্রমণে বেরোই এই ছুটিটুকু কাজে লাগিয়ে। ভ্রমণের সঙ্গে এখন জুড়ে যায় ভ্রমণের স্মৃতি সংরক্ষণ। ফটোগ্রাফিতে স্মৃতি জমে, সকলের হাতে ক্যামেরা, সুন্দর দৃশ্যে ছবি উঠতে থাকে। আমার আবার খুব জানতে ইচ্ছে করে, যিনি পেশাগত চিত্রগ্রাহক, অর্থাৎ ফটোগ্রাফি যার নেশা ছাপিয়ে পেশা হয়ে উঠেছে, তার কাছে ভ্রমণ এবং ভ্রমণ সংক্রান্ত ফটোগ্রাফির আকর্ষণের কথা। আজ আকাশবাণী স্টুডিওতে পেয়েছি এমনই এক চিত্রগ্রাহককে, যিনি ফটোগ্রাফির ক্ষেত্রে অন্যতম পৃথিবী বিখ্যাত সংস্থার গ্লোবাল অ্যাম্বাসাডর লোপামুদ্রা তালুকদার। দিদি, স্বাগত আজকের মহিলা মহলের ভ্রমণ কথা অনুষ্ঠানে। ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে আসতে পেরে। ভ্রমণ আর ফটোগ্রাফি আমার জীবনের দুটি খুব প্রিয় বিষয়। এটা নিয়ে আজকে আলোচনা করতে পারবো, এর থেকে আনন্দের আর কিছু হয় না। এবং এই যে বললেন ভ্রমণ আর ফটোগ্রাফি, আমি জানি আপনি আদ্যপান্ত ভ্রমণ প্রিয় মানুষ। আপনার কাছে ভ্রমণ মানে, যেটুকু কথা বলে বুঝেছি, মানুষকে দেখা, অচেনা মানুষকে আপন করে নেওয়া। এই ভাবনাটার সঙ্গে এই যে ভ্রমণ ভাবনা এবং মানুষকে চেনা, তার সঙ্গে ফটোগ্রাফিটা কিভাবে মিলেমিশে গেছে? আসলে কি জানো তো, একদম ছোটবেলা থেকেই বেড়াতে যাওয়ার অভ্যাস। সেই ছোট্টবেলা থেকে বাবার সাথে আমরা বছরে অন্তত 3-4টে বেড়াতে তো যেতামই। সেটা এমন নয় যে অনেক দূরে হিল্লি দিল্লি বা দেশ বিদেশ ঘুরে বেড়াতাম, তা নয়। কখনো কখনো এমনও হতো যে একদম কাছে, বা হয়তো উইকেন্ডে একটা ছুটি আছে, সেই সময় হয়তো বাবা স্টেশনে নিয়ে গিয়ে যে ট্রেনটা একটা অজানা ট্রেনে উঠে পড়লাম, তার সেই স্টেশনে গেলাম, সেখানকার মানুষজনের সাথে আড্ডা, বাজার, দেখাশুনো, খাওয়া, আবার ফেরত আসা। তো আসলে এইভাবেই, মানে শুধু অনেক দূরে নয়, বাড়ির কাছে অজানা জায়গা, ওই সেই ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একদম একদম ছোটবেলা থেকে এইভাবেই আর কি আসলে নেশাটা হয়ে যায়। শুধু ভ্রমণ নয়, ভ্রমণ এবং মানুষকে জানা, নতুন নতুন গল্প জানা, তো সেই অভ্যাসটা বাবাই শুরু করে দিয়েছিলেন। তারপর আমার হাজবেন্ডও আছেন, মানে তিনিও এক ভ্রমণ পাগল মানুষ। তো সেইভাবেই আমি শুরু করেছি। আবার এই ভ্রমণ মানে আমার কাছে শুধু এই নয় যে পাহাড়, নদী বা বিভিন্ন আর্কিটেকচার দেখা, এটা নয়। তার সঙ্গে জুড়ে থাকে সেখানকার মানুষ, তাদের সংস্কৃতি, তাদের খাওয়া দাওয়া, তারা কি পোশাক পরিচ্ছদ পরছে, কিভাবে তাদের জীবন চলছে। এবং আপনার কাছে শুনেছি এই যে জার্নি, এটাও কিভাবে গেলেন, মানে এটাও ভীষণ 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 উল্লেখযোগ্য ব্যাপার। একদম। দেখো, বেড়াতে গেলে বেড়ানো হয়ে গেল, মিটে গেল, কিন্তু এই বেড়াতে যাব তার যে প্ল্যানিং করা, সেটাও কিন্তু খুব মজার। যে অনেক দিন ধরে প্ল্যান করছি, সেখানকার মানুষজন কেমন, সেগুলোকে জানছি। আর যেটা বললে তুমি ক্যামেরার কথা, মানে তার সাথে কি করে ফটোগ্রাফি মিশে গেল। তো ক্যামেরাটা বলতে পারো যে একটা জায়গা যাচ্ছি, শেয়ারিং এর জায়গা। আমি একা ভালো জিনিস দেখছি, সেটা আমি মনে করি যে আমি অন্যদেরকে দেখাবো, বাড়ির লোক, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করব। তো ক্যামেরাটা না কখন যেন আমার চোখ হয়ে গেছে। আর ফটোগ্রাফিগুলো আমার একটা অনুভূতির মতন, যে আমি সেই জায়গাটাকে কিভাবে ফিল করি। যেভাবে তোমরা তোমাদের কলম দিয়ে লেখো, ক্যামেরাটাও আমার কাছে তাই হয়েছে, যে অন্যান্য জায়গার যেগুলো বেড়াতে যাই তার গল্পগুলো বলা। এইভাবেই মিশে গেছে, যেন দুটোর পরিপূরক বলতে পারো। একদম। জীবনের বহু বছর সংসার জীবনের কর্ত্রী হয়ে থাকার পর একদম মধ্য বয়সের শুরু যে সময়কে আমরা বলি, সেই সময় ফটোগ্রাফির ভালোবাসাকে পেশা করে নিয়েছিলেন। কিভাবে? আশা, প্রশিক্ষণের কোর্স, নাকি ইন্টারনেট থেকে
পাওয়া শিক্ষা, কোন পথটা বেছে নিয়েছিলেন নিজেকে তৈরির জন্য, আর পেশাগতভাবে ফটোগ্রাফি শুরুর পথটা কতটা শক্ত ছিল? একদমই সহজ ছিল না, জানো তো। মাঝ বয়সে এসে নতুন করে ক্যারিয়ার শুরু করা। আসলে আমি জুওলজি স্টুডেন্ট, জুওলজি নিয়ে মাস্টার করি, তারপর বিয়ে হওয়া, ছেলে হওয়া, 15 বছর একদম সংসার করা, হাতা খুন্তি নিয়ে ঘোরাফেরা করা যাকে বলে। আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম, যে এই ছবি আঁকাটা এই 15 বছরে হয়তো হয়ে ওঠেনি, সংসারের চাপে বিভিন্ন জায়গায়। আর আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, বেড়াতে যাওয়া তো আছেই। যখন আমরা বেড়াতে যাই, এই ফটোগ্রাফিটা কোথাও একটা আমার ওই ছবি আঁকার ভেতরের যে তৃষ্ণাটা, সেটা মানে যখন আমি ক্যামেরা পেলাম প্রথম, আমার হাজবেন্ড আমাকে তার ক্যামেরাটা দিয়েছিলেন, এবং সেটা ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা, মানে আপনার শুরুটাই ডিজিটাল ক্যামেরা থেকে? শুরুটাই ডিজিটাল ক্যামেরা দিয়ে হয়েছে। অনেক পরে, প্রায় বলতে পারি আমি 41 বছর বয়সে আমার প্রথম ক্যামেরা পাই। তো সেই ক্যামেরা দিয়ে যখন আমরা বেড়াতে যাই, তার সঙ্গে বেড়াতে যাওয়া মানে তো ছবি তুলতে যাওয়া নয়, বেড়ানো, ছেলে, সংসার সবকিছু নিয়েই বেড়াতে যাওয়া, তার মধ্যে মধ্যে ছবি তোলা। তখন তো জানতাম না কিরকম করে ছবি তুলতে হয়, সেইগুলো মানে কেউ শেখায়নি, সেগুলো মানে কি বলবো, প্র্যাকটিস করতে করতে, ফিল্ড ওয়ার্ক করতে করতে নিজে নিজেই শিখেছি। তো সেটা খুব সহজ ছিল না, কিন্তু আমার মনে হয় যে এই যে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এবং ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। কোনো প্রশিক্ষণের কোর্সের আমি কোনোদিন করিনি, আমি মানে কোনোদিন এটা করিনি। একদমই আপনার স্বশিক্ষা? একদম, নিশ্চয়ই, একদম পুরোপুরি স্বশিক্ষা, ভালোবাসা, এবং সত্যি কথা বলতে কি অন্যান্য ফটোগ্রাফারদের ছবি দেখা এবং সেখান থেকেই শেখা। পেশাগতভাবে চিত্রগ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গৌরবময় ক্ষেত্র ফুটবল বিশ্বকাপের ছবি তোলার জন্য নিযুক্ত হওয়া, এবং একবার নয়, বোধহয় দুবার। হ্যাঁ হ্যাঁ, এই অভিজ্ঞতার কথা তো অবশ্যই ভাগ করে নিতে হবে শ্রোতা বন্ধুদের সঙ্গে। আসলে ফুটবল বিশ্বকাপটা হচ্ছে আমার জীবনের দায়িত্বগুলো, যেগুলো এত বড় বড় দায়িত্ব নিয়েছে, তার মধ্যে বোধহয় সব থেকে বড় দায়িত্ব ছিল, এবং এটা আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছে। আর ফুটবল বিশ্বকাপটা এটা কোনো একটা কি বলবো খেলার জায়গা বা এরকম হিসাবে না, এটা একটা উৎসব, এটা একটা মানুষের উৎসব। কত রকমের মানুষ, কত রকম, মানে সারা পৃথিবী যে দেশে হচ্ছে, সেখানে সারা পৃথিবীটা এসে ভিড় করেছে। তো সেখানে বিভিন্ন রকম মানসিকতা, মানে ভালো খারাপ সব রকমের অভিজ্ঞতা আছে মানুষের। আর যেহেতু আমরা খুব বড় কাগজ থেকে যাই না তুলতে সেরকম, তাহলে আমাদেরকে কি শুধু স্পোর্টসের ছবি তুললে হয় না, বাইরে কি হচ্ছে, মানুষের আবেগ কিরকম, লোকজন কিরকম দৌড়াদৌড়ি করছে, সেইগুলো, তাদের ভালোবাসা, তাদের যে সব উদ্দীপনা, সেইগুলোকেও যেমন তুলি, মাঠের মাঝে যে উদ্দীপনা চলছে সেইগুলোকেও তুলতে হয়। সারা দিন ধরে হয়তো আমরা ক্যামেরা নিয়ে ঘুরি, তার মধ্যে দেখি যে কেউ কেউ আসছে। এই যে বললেন মাঠের মাঝে যে আসল জিনিসটা যেটার জন্য গেছেন সেইটা, এবং মাঠের বাইরের যে মানুষের উদ্দীপনা, এই দুটোর ক্ষেত্রে ফটোগ্রাফির তফাৎটা কোথায় হয়? দেখো, দুটো সম্পূর্ণ আলাদা ফটোগ্রাফি। মাঠের মধ্যে যেটা হচ্ছে তার যে উত্তেজনা, সেটা পুরোপুরি স্পোর্টস ফটোগ্রাফি। আর বাইরে যেটা হচ্ছে গ্যালারির যে উচ্ছ্বাস, সেটাকে একটা ডকুমেন্টেশন বলতে পারো। আমার স্ট্রিট ফটোগ্রাফি যেটা আমি ভালোবাসি, মানুষের মোমেন্ট ধরা, একটা ক্যান্ডিড মোমেন্ট ধরা, সেটা একটা সম্পূর্ণ অন্যরকম। তবে এটাও ঠিক, আমি দুটোকে মোটামুটি করতে পেরেছি এই জন্য যে আমার স্ট্রিট ফটোগ্রাফির অভ্যাসটা থাকার জন্য। ওটা যেন একটা আমার কাছে মনে হয় ফটোগ্রাফির গ্রামার, মানে ওটা যদি করা থাকে তুমি যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে পারবে। তো সেখানে চলতে চলতে এরকমও দেখেছি 4 বছর পর পর হয়তো এরকম বিশ্বকাপগুলো। কোথায় কোথায় গিয়েছিলেন? আমি প্রথমে রাশিয়ায় গিয়েছিলাম, প্রায় 1.5 মাস ছিলাম সেখানে। তারপর কাতারে গেছিলাম। একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে একদম একটা মিডল ইস্টের একটা কান্ট্রি, সেখানেও তো কিছু তফাৎ আসে। অনেক তফাৎ, যেগুলো বলছি আমি, কিছু রেস্ট্রিকশনস এর তফাৎ হয়। একদম। আর রাশিয়াতে যেমন আমাদের অভিজ্ঞতা হয়েছিল রাস্তায় যেভাবে মানুষের উচ্ছ্বাস দেখা, সেটা আমি কাতারে পাইনি। কাতারে একদম মাঠের ভেতরের ছবি আমার অনেক বেশি আছে, গ্যালারির ছবি কিছু আছে, কিন্তু আমরা যে বাইরের ছবিগুলো তুলবো সেইগুলো আমরা খুব ভালো তুলতে পারিনি, কারণ অনেক রকমের রেস্ট্রিকশন ছিল। আবার রাশিয়াতে অনেক জায়গাতে কিছু অসুবিধার মধ্যেও পড়েছি, কারণ অনেকেই খুব ড্রিঙ্ক করে, বিভিন্ন দেশের লোকেরা রাস্তায় আসতে মানে ওইরকম মধুমাতালের সঙ্গে ধাক্কা খাওয়া যাকে বলে। সেটা কাতারে আবার রাত্রি 3টের সময়ও ফিরে, কখনো ভোর রাত, সারা রাত কাজ করে মানে ভোরবেলা ফিরছি, এত ভিড়ের মধ্যেও কোনো অসুবিধায় পড়িনি। এই যে স্পোর্টস ফটোগ্রাফি করতে গেলেন একদম বিশ্বের সেরা ফুটবল উৎসবে, এই স্পোর্টস ফটোগ্রাফি শুরুটা এখানে কোথায় হয়েছিল? বলতে পারো যে এখান থেকেই আমার স্পোর্টস ফটোগ্রাফি শুরু। কারণ কি আমাকে যখন পাঠানো হয়েছিল তখন বলেই দিয়েছিল যে তোমাকে স্পোর্টসটার ইম্পর্টেন্স তোমার কাছে কম, কিন্তু তুমি বেশি তুলবে মানুষের আবেগের, আচ্ছা, মানে যে মোমেন্ট গুলো, শহরটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা গ্লোবাল শহরে পরিণত হচ্ছে, সেই সময় কিন্তু তুমি সেই শহরের ব্যাপারটা
সেটা পাবে না। আমি যখন রাশিয়ায় গেছি, তুমি যদি আমাকে বলো রাশিয়া কেমন ছিল, তখন কিন্তু রাশিয়া ছিল না। রাশিয়া তখন একটা গ্লোবাল ব্যাপার হয়ে গেছিল। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে স্পোর্টস ফটোগ্রাফি করতে, আমি নই বলে কি আমি করতে পারবো না, কিন্তু ওটা আর কি তার আগে একটু পড়াশোনা করা, বিভিন্ন স্পোর্টস ফটোগ্রাফারকে ফলো করা করে আমি কিন্তু কোনো গোল মিস করিনি। এটা তো আর এখানকার খেলা না, যা স্পিড, ভাবনা চিন্তা। হ্যাঁ, পড়াশোনা করতে হয়েছিল প্রচুর। আমি যাওয়ার আগে যেটুকু সময় পেয়েছিলাম প্রচুর পড়াশোনা করা, কোন খেলোয়াড় ইম্পর্টেন্ট, কাকে আমার ফলো করা উচিত, সেগুলো একটু দেখে নেওয়া, মানে অসুবিধা হয়নি, করে ফেলেছিলাম আর কি। এবং একটা খুব মধুর স্মৃতি তো অবশ্যই হয়ে রয়েছে। এটাও দেখেছি যে 4 জেনারেশন এসেছে, তারা হয় টাকা পয়সার অধিকারী নয়, তাদের ব্যাংক ব্যালেন্স বিশাল নয়, 4 বছর ধরে তারা টাকা জমিয়েছে এবং 4 জেনারেশন ছোট্ট বাচ্চা কোলে হয়তো সেই দাদুরও বাবাকে সঙ্গে নিয়ে, মানে হুইল চেয়ারে একজন এইভাবে এসেছে। কেউ হয়তো 88 ইয়ার্স, 10 বার এসেছেন, 40 বছর ধরে আসছেন, এরকম মানুষ। ভাষা কিন্তু বেশিরভাগই স্প্যানিশ, কিন্তু অসুবিধা হয়নি, খুব নিজের মতন করে আমিও বলে গেছি। বডি ল্যাঙ্গুয়েজটা আর হাসি মুখটা খুব ইম্পর্টেন্ট এখানে। এও এক অদ্ভুত সুন্দর এক ভ্রমণ। একদম একদম। শুরুতেই শ্রোতা বন্ধুদের বলেছি, আপনি একটি ফটোগ্রাফির ক্ষেত্রে জগৎ জোড়া নাম এমন একটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর। কিভাবে এই সম্মান এলো, আর এক্ষেত্রে অ্যাম্বাসেডর হিসেবে আপনার করণীয় কি? এই সম্মানটা কিন্তু খুব সহজে আসে না, দীর্ঘদিন কাজের পর হয়তো এরকম হয়। আজকাল অবশ্য লোকেরা রিল এবং বিভিন্ন মাধ্যমে খুব সহজে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসছে, কিন্তু আমারটা যে খুব সহজে হয়েছে তা নয়। আমি কখনো কাউকে অ্যাপ্রোচ করিনি, আমি শুধু যেটা করেছি বছরের পর বছর নিজের কাজটা করে গেছি। এবং এই কাজটা আপনার লোকের কাছে পৌঁছে দিয়েছেন কিভাবে? কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতেই, কিছু ক্ষেত্রে কাগজে, এবং কোথাও কোথাও ফটোগ্রাফি আড্ডা যেটাকে বলা হয়, ফটোগ্রাফি শো, সেখানে কিছু ওয়ার্কশপ করতাম, সেখানে লোক নাম জেনেছে, কেউ হয়তো ভালোবেসেছে, সেখান থেকেই হয়তো আমার নামটা গেছে। আর যেটা হয়েছে, মানে আপনি নিজে থেকে কোনো আবেদন করেন? আমি কখনো করিনি, কোনোদিনই কোনো কাজের জন্য করিনি, আমি শুধু কাজটা করে গেছি। কাজ আমার ওয়েবসাইট দিয়ে দেখিয়েছি, সোশ্যাল মিডিয়া দিয়ে দেখিয়েছি। এই যে বললাম, আমি বিভিন্ন ওয়ার্কশপ এবং কোথাও কোথাও ফটো আড্ডা হয় আমাদের, সেখানে লোককে ছবি দেখিয়েছি, গল্প বলেছি। তো সেখান থেকেই হয়তো বিভিন্নভাবে নামটা ছড়িয়ে গেছে। আর একটা কথা হচ্ছে যে এই যে ব্র্যান্ড যে আমাকে অ্যাম্বাসেডর হিসেবে বেছেছে, কাজটা খুব কঠিন কিছু নয়। ওদের কাজটা হচ্ছে এরকম যে ওদের সরঞ্জাম ইউজ করে, ওটা ব্যবহার করে আমি যে ভালো কিছু ছবি তৈরি করা এবং সেটা ফটোগ্রাফারদের মধ্যে ছড়িয়ে দেওয়া, তাদেরকে হেল্প করা, বিভিন্ন ওয়ার্কশপ নেওয়া এবং তাদেরকে দেখানো যে কিভাবে আমি এই সরঞ্জাম ইউজ করে ভালো ছবি নিতে পারবেন। একদম, এটাই আমার কাজ মেনলি। কতদিন এই কাজটা করছেন? এখনো করে যাচ্ছি, তাও 8 বছর এরকম তো হতেই গেল প্রায়। আগেও একটা অন্য গ্লোবাল এর সাথে ছিলাম, তারপর চেঞ্জ হয়েছে, 8-9 বছরের বেশিই হয়ে গেল বোধহয় আছি বিভিন্ন ব্র্যান্ডের সাথে। আপনার কাছেই শুনেছি বেড়ানো মানে অজানা মানুষ চেনা। আপনি এরকমও বলেছেন যে কোথাও হয়তো ট্রাকে করে বেরিয়ে পড়লাম, সেখানে সেটাই সুবিধাজনক ছিল বলে। তো এরকম তো বহু দেশ বিদেশ ঘুরেছেন, যে ভাষাটা জানা নেই তাদের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছেন। এরকম বেড়ানোয় কখনো কি কোনো অপ্রীতিকর পরিস্থিতি আসেনি? হ্যাঁ, হয়েছে এবং হবেই। বেড়ানো মানেই, যেমন ধরো ভ্রমণে যেমন আনন্দ যেমন থাকে, সবটাই সবসময় সুন্দর হয় না, সমস্যা থাকবেই। যেমন ধরো আমরা বলি যে অন্ধকার না থাকলে তো আলোর মজাটাই নেই। সব রকমই আমরা পাই আর কি, সমস্যা তো নিশ্চয়ই আছে আর কি। আফ্রিকাতে একবার না, বার দুয়েক আমি একটু প্রবলেমে পড়েছিলাম। একবার কেনিয়াতে কি হয়েছিল, আমাদের যে গাইড খুব ইম্পর্টেন্ট। এইসব আফ্রিকার বিভিন্ন জায়গায় যে ছবি আমরা দেখি, যার ফলে আমি এখন আর খুব একটা যাই না ওখানে। আমার খুব ইচ্ছা ছিল ওখানে, না মানে গভর্নমেন্ট থেকে কিছু জায়গা বোমা বলে, মানে তোমার আফ্রিকান বোমা, গ্রামগুলো আর কি। তো সেই বিভিন্ন জায়গাগুলোতে যাই, টিকিট কেটে ঢুকতে হয়, এরকম ব্যাপার, এবং রেস্ট্রিকশন থাকে বিভিন্ন রকম ছবি তোলার। তো আমি যেবার কেনিয়া যাই, ওটা আমার দ্বিতীয় আফ্রিকা ভ্রমণ, তো সেই সময় আমাদের যে গাইড ছিলেন সে বোধহয় অতটা খুব একটা জানতেন না রেস্ট্রিকশনে, কম বয়স, ইয়াং। তো মাঝ রাস্তায় আমি দেখছি যে একটা মেষ শাবক, একজন না দুজন, অনেক গরু ভাড়া কিছু নিয়ে
নিয়ে আসছে, বড় বড় নিয়ে আসছে। তো আমি মানে দেখছি পেছন দিকে ব্যাকলাইট, দারুণ আলো, দারুণ লাগছে। আমাদের এখানে দেখলে কি হয়, আমরা গাড়ি থেকে নেমে ছবি তুলি। আমরা বললাম যে আমরা ছবি তুলবো, দাঁড় করিয়ে দাও। তখন সে দাঁড় করিয়ে দিয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে দৌড়ে গেছি, নিয়ে ছবি তুলেছি। একজন প্রায় 7.5 ফুট লম্বা, কি আরো বেশি হতে পারে আমি জানি না, হাতে লাঠি ছিল, লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে আসছে। আমিও হাসি হাসি মুখে ছবি তুলছি। হঠাৎ সে এসে আমার ক্যামেরার লেন্সটা হাত দিয়ে ধরলো, ধরে এমন এক ধাক্কা মারলো, আমি বেশ 4-5 ফুট দূরে গিয়ে ছিটকে পড়লাম। তারপর তো ওদের সঙ্গে তর্ক করে লাভ নেই, তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। কিন্তু খানিকটা রাস্তা যাওয়ার পর দেখলাম গ্রামের লোকেরা ঘিরে ধরেছে আমাদেরকে, টাকা দাও না হলে গাড়ি জ্বালিয়ে দেবো, মানে যেটা ড্রাইভার আর কি ট্রান্সলেট করে বলছেন। ড্রাইভার অনেক কষ্টে মানে সেই যাত্রা থেকে আমাদেরকে মানে মুক্তি দিয়েছে আর কি। মানে এটা তো বেশ ভয়ঙ্কর একটি বেশ ঘটনা। ভয়ঙ্কর, মানে এখান থেকে শিক্ষাও নেওয়া হলো যে যখন তখন যেখানে সেখানে ক্যামেরা বার করা শুধু না, যেখানে সেখানে যাওয়াটা উচিত নয়। ওই যে বললাম ভ্রমণটা তো একটা আনন্দের ব্যাপার। আসলে এখানে তো সঙ্গে গাইড ছিল যেহেতু আপনারা অনেকটা নিশ্চিন্ত ছিলেন, সেখানে কিছুটা ছিলাম, কিন্তু আমার মনে হয় আমারও আরো বেশি, এটা আমার প্রথম দিকের ঘটনা, সতর্ক থাকা উচিত ছিল। একদম, এটা আমার প্রথম ক্যামেরা পাওয়া এবং প্রথম ভ্রমণ বলতে পারেন। সেই সময় রাজস্থানে হয়েছিল, তখন আমি ফটোগ্রাফার ছিলাম না। ছেলে আমার প্রায় 1 বছরও হয়নি বা 1 বছর হবে। আমরা একটা গাড়ি নিয়ে, রাজস্থানের রাস্তা যেহেতু খুব ভালো, আমরা রাত্রিবেলাটা ট্রাভেল করছি এবং দিনের বেলাটা ঘুরছি, এরকম অনেকটা সময় নিয়ে ঘুরছিলাম। তো একটা জায়গায় হঠাৎ দেখলাম যে আগুন জেলে বসে আছে অনেকে, সেখানে কোনো কৃষক বিপ্লব টাইপের কিছু একটা হচ্ছিল, আমরা ঠিক জানি না, অনেক বছর আগেকার কথা, এটা প্রায় 26 বছর আগেকার কথা বলছি আমি। সেখানে এসে আর কি এরকম বলছে যে না, রাস্তায় তো যেতে দেবো না, তোমরা এসেছো গাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেবো, মানে ভীষণ, কেন তুমি এসেছো গাড়ি নিয়ে, ড্রাইভারকে বলছে। তখন ছেলে ঘুমাচ্ছিল, কিন্তু আমরা মানে আমার ড্রাইভার খুব বুদ্ধি ছিল, সে বলছে হসপিটালে নিয়ে যেতে হবে, ছেলের অসুখ। তো সেরকম ভেবে আমার নিজের খুব খারাপ লাগছে, ছেলেকে অসুখ বলতে, এটা তো ঠিক। তারা 5 বার করে গাড়ি জানলা খুলে দেখছে এবং ভয়তেই আমি কেঁদে ফেলেছি যখন খুলে দেখছে, ছেলেকে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছে। মানে আমার ছেলের ঘুম খুব পাতলা ছিল সেই সময়, সে ঘুমিয়ে পড়েছিল, যে ভাগ্য ভালো, এবং ভেবেছে হ্যাঁ সত্যিই আমার ছেলের শরীর খারাপ। মানে সেইভাবে হয়তো সেই যাত্রাতে আবার উদ্ধার পেয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম। আরো অনেক ঘটনা আছে, যেমন আমাদের পাসপোর্ট চুরি হয়ে গেছিল ইউরোপে, রোমে। প্যারিসে আমার মোবাইল চুরি হয়ে গেছিল। কিন্তু আবার খুব মজার মজার ঘটনা আছে যেগুলো খুব কি বলবো, ভালো নয় কিন্তু মনে রাখার মতন। যেমন আমরা যেটা তুমি লরি করে বা যেটা বলছিলে যে যেভাবে গেছি আর কি, হিমাচলে আমরা কল্পা থেকে রেকংপিও যাব। রেকংপিওতে ভোরবেলা আমাদের বাস ছাড়বে। তো কল্পা থেকে রেকংপিওটা তো বেশ অনেকটা দূর, গাড়ি স্টার্টই নিল না। এদিকে বাসের টিকিট কাটা আছে, দিনে একটাই বাস। তখন কি করবো, ওই পাকদণ্ডি বেয়ে সেই সিনেমায় যেমন দেখায়, ঘুরে ঘুরে তো অনেকটা লাগবে, একদম স্লিপ করে কখনো বসে কখনো দৌড়ে এসে পৌঁছেছি ঠিক বাস ছাড়ার আগের মুহূর্ত। সেই বাসও কিছুক্ষণ বাদে একটা পাহাড়ের মাথায় গিয়ে খারাপ হয়ে গেল, লোকাল বাস খারাপ হয়ে গেল। এবার খারাপ হয়ে যাওয়ার পর যত লোকাল লোকজন, 2 মিনিটের মধ্যে দেখি সব হাওয়া, কেউ নেই, সবাই যে যার মতন পাহাড় থেকে নেমে। টুরিস্ট আর কেউ ছিল না, টুরিস্ট তো আমরা একাই, এবং তারা টুকটুক টুকটুক করে এদিক ওদিক চলে গেল। না, আমরা 2 জন, আর 2 জন বাঙালিকে পেয়েছিলাম আমরা, তারাও তখন ওখানে আলাপ হলো আর কি, তারাও দেখলাম এই বাসে ছিলেন 2 জন ভদ্রলোক। এবার কি করব তখন আমরা একটা নাকোর কাছাকাছি জায়গাটা, না ইয়মথাং বলে বোধহয় জায়গাটা, ঠিক আমার মনে নেই, একটা জিপ যাচ্ছিল আলু ভর্তি, সে যাচ্ছিল নাকোতে। তখন না আমাদের কোনো দুশ্চিন্তা নেই, আমরা বলছি যে তাহলে নাকোটাই ঘুরে আসি। আরেকটা জায়গা যোগ হয়ে গেল ঘোরায়। রাতে কোথায় থাকবো, এই পাহাড়ের মাথা থেকে কোথায় যাব, কোনো ভাবনা চিন্তা নেই। এবার ঠান্ডাও পড়ছে আস্তে আস্তে। তাকে বললাম যে তুমি আমাদেরকে একটু পৌঁছে দাও না নাকোতে। বললো আলুর বস্তা ভর্তি, এখন আমি কি করে নিয়ে যাব? তো আমাকে কোনো রকমে তার পাশে একটু বসার জায়গা দিল আমার হাজবেন্ড এবং বাকি যে তারা আলুর বস্তার ওপর নাচতে নাচতে আমরা গেলাম নাকুলে, এবং তাকে বললাম যে তোমরা আমার যখন ফেরার পথে আমাদেরকে ওই জায়গায় আবার পৌঁছে দিও বড় রাস্তায়। সে অবশ্য কথা রেখেছিল। আমরা নাকোর লেক দেখার পর সে আমাদের যখন খালি হয়ে গেল তার গাড়িটা, আমাদেরকে পৌঁছে দিয়েছিল ওখানে। আবার সেখানে এদিকে রাত হয়ে যাচ্ছে, কোনো কিছু পাচ্ছি না আমরা। সন্ধ্যেবেলা একটা অ্যাপেল ভর্তি লরি পাই, সেই লরিতে উঠে আমরা তাবোতে গেলাম। মানে সেটা আপেলের সঙ্গে বসে না, সেখানে সে তো বসতে পারবো না, লরি তো পুরো প্যাকড। তখন ওই আর লরির সামনে ভদ্রলোক, মানে যে ড্রাইভার চালাচ্ছে তারও 20-22 বছর বয়স হবে এরকম, আর তার সাথে এক খালাসি। এবার সেখানে বসার জায়গা করে দিল কোনো মতে, আর আমি সামনের রাস্তাটা দেখবো না বলে ঠিক ড্রাইভারের মুখোমুখি উল্টো হয়ে বসেছি, মানে খালাসি যেখানে বসে তার উল্টো দিকে, কারণ সবাই মিলে তো ওইখানে জায়গাটা করে নিতে হবে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে,
যাচ্ছে, সেই সময় তো মোবাইল ছিল না। এবার সেই সময় যেতে যেতে মর্নিং নালা বলে একটা জায়গা আছে, প্রচন্ড সরু রাস্তা, সেখানে একটু এদিক ওদিক হয়ে গেলেই লরি খাদে পড়ে যায়। আর সেই সময় সে খালাসি আমাকে টর্চ জেলে জেলে দেখাচ্ছে, দেখো দিদি এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই আজকেই হয়েছে, একটু আগে হয়েছে। আমি তো কিছু দেখছি না ভয়ের চোটে। আর মাঝে মাঝেই ওই সেই লরিকে থামিয়ে পেছনে কি বলবো পাথর দিয়ে দিয়ে নিয়ে যেতে হচ্ছিল। সেই রাত্রির 3টে 3:30 সময়, মানে প্রায় ভোরই, আমরা তাবো মনেস্ট্রিতে গিয়ে পৌঁছালাম। তো সেও এক অভিজ্ঞতা, মানে খারাপ ভালো মিশিয়েই আর কি। মানে বিষয়টা যখন এটা পেরিয়ে এসছেন তখন সেটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এটা যখন স্মৃতিতে এসেছে, এই স্মৃতিও বেশ মধুর স্মৃতি। একদম একদম। আর এগুলোই কিন্তু মনে আছে, এই যে আনন্দ, এই যে লোকাল লোকেদের সঙ্গে যাওয়া আসা, এগুলো কিন্তু এখন অনেক, মানে আপনার সাথে কথা বলে বুঝতে পারছি আপনি ভ্রমণ প্রিয় মানুষ, মানে একদমই ডাউন রুটেড ভ্রমণ প্রিয় মানুষ। আসলে কি জানো তো, যে জায়গায় যাচ্ছি আমি যদি সেখানকার মানুষের সাথে মিশে না যাই, সেখানকার মানুষকেও যেমন আমি জানতে পারবো না, সেই রকম নিজেরও বেড়ানোটা হবে না। কারণ আমরা অনেক সময় না ছোটবেলা থেকে বড় হয়েছি এইভাবে। এখানে ক্যামেরা আমাকে খুব উপকার করেছে একদম। তার কারণ ছোটবেলায় দেখো আমরা যখন বড় হই, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের ভাবনা চিন্তা থাকে, স্কুল কলেজে, যে তুমি ওই দেশে যেও না, ওই দেশের লোকেরা কিন্তু ভালো না, এইখানে যেও না, এখানকার মানুষরা কিন্তু ভালো নয়। কিন্তু আমি পরে বুঝলাম এগুলো সব হচ্ছে তার এক্সপিরিয়েন্স, যার গল্পটা আমরা পড়ছি, যার ভাবনা চিন্তা আমাদেরকে শেয়ার করছে। ক্যামেরা যখন নিয়ে আমি সেই মানুষগুলোর কাছে গেছি, আমার মনে হয়েছে প্রত্যেকটা সাধারণ মানুষই কিন্তু একই রকম। আমার মানে মানুষের মধ্যে আসলে ভালোটাই বেশি, এবং আজকে আমি আমার পাড়ায় যে মানুষকে দেখছি, আমি পৃথিবীর অন্য প্রান্তে গিয়েও সেই একই রকম মানুষ, আমার দিদিমা, আমার কাকিমা, আমার বাড়ির লোক যেমন, তাদেরও পরিবার একই, শুধু ভাষাটা আলাদা। তাই জন্য হয়তো মানে জিওগ্রাফিক্যাল চেঞ্জের জন্য ভাষা, পোশাক, খাওয়া দাওয়া এগুলো শুধু আলাদা। কিন্তু তুমি যদি মেশো ওইভাবে, যেভাবে আমরা সরলভাবে, মানে স্নেহ, মমতা বা মানবিকতা, এগুলোতে কোথাও পার্থক্য হয় না, একদম নেই। উৎসবের মরশুমে বসে কথা বলছি। পুজোয় কলকাতা সত্যি কল্লোলিনী হয়ে ওঠে। পুজোর সময় নিশ্চয়ই থাকেন এখানে? বেশিরভাগ মানে আমার থাকার সবসময় খুব ইচ্ছা, যেহেতু বললাম আমার হাজবেন্ড ভ্রমণ পাগল মানুষ একজন, তিনি বেড়াতে যেতে ভালোবাসেন। ওই সময়টা যেহেতু ছুটি থাকে, আমার খুব ইচ্ছা যে কলকাতায় ছবি তোলা। তো কখনো থাকা হয়, কখনো আবার বাইরে বেরিয়ে যায়। ওই যে সময়গুলো থেকেছেন, মায়ের মৃন্ময়ী মূর্তি নাকি ওই দর্শনকামী যে জনতার ঢল, কোন ছবি তুলতে বেশি ভালো লেগেছে? দেখো আমার কাছে না দুটোই সমান জরুরি। যেমন মূর্তির শিল্প সৌন্দর্য মুগ্ধ করে, এটা যদি আমি শুধু এটাই তুলে যাই, আর ওদিকে কেউ একজন শুধু ভিড়ের ছবি তুলে গেল, মানুষের যে আসলে উৎসাহ উদ্দীপনা, একদম সাধারণ জীবনে যেমন একটা অন্যের পরিপূরক, ছবি তোলার ক্ষেত্রেও তাই। মানে আমি যদি শুধু একটা করেই ছবি তুলতে থাকি এগুলো, তাহলে কোনো গল্প বলে না। আমি যদি দুটোকে মিলিয়ে ছবি তুলি, মোমেন্টগুলোকে ধরতে পারি, মানুষের বিভিন্ন রকমের চলা ফেরা, সাজগোজ, কিভাবে সে ভগবানের কাছে আরতি করছে, সবকিছু মিলিয়ে কিন্তু গল্পটা, কি বলবো, উৎসবের যে আমেজটা, সবকিছু মিলিয়েই কিন্তু এই উৎসবের আমেজটা হয়। পুজোর সময় বেড়াতে গেছেন, সেখানে গিয়ে এরকম পুজোর আমেজ খুঁজে পেয়েছেন? এরকম জায়গায় গেছেন? আমি খুব কমই এমন জায়গায় গেছি যেখানে পুজোর ব্যাপারটা ছিল, কিন্তু হ্যাঁ, আমি একবার কানাডায় গিয়েছিলাম, যেখানে বাঙালিদের একটা পুজোর মধ্যে আমি গিয়েছিলাম, কিন্তু সেটাও একটা বেশ পিকনিক ব্যাপার। সেটা ঠিক মানে পুজোটা তো ওদের আমাদের পুজোর দিনগুলোতে হয় না, যেহেতু একটা অন্য দেশ, তো সেই জন্য ওদের উইকেন্ডে তারা পুজো করে। তো উইকেন্ডের পুজোতে গিয়েছি, খুব সুন্দরভাবে আন্তরিকভাবেই তারা পুজো করছে, সবাই মিলে মিশে, যেমন আমরা পিকনিকে সবাই মিলে হাত লাগিয়ে কাজ করি, সবাই মিলে করছে, তার সঙ্গে সাজগোজ সেগুলো সব আছে, খাওয়া দাওয়াটাও খুব উৎসাহ নিয়ে। খারাপ লাগে না, ভালোই লেগেছে আমার অন্য জায়গায় গিয়ে। এবং তারও নিশ্চয়ই ওই ফটোগ্রাফিক স্মৃতি জমেছে। কিছুটা আছে, খুব বেশি নেই, কিন্তু কিছুটা আছে। সময় শেষের পথ, আমার শেষ প্রশ্ন, আমরা তো অনেকেই ছবি তুলতে ভালোবাসি, বিশেষ করে ইদানিং দেখা যায় প্রত্যেকের হাতে ক্যামেরা, অথবা আমাদের সঙ্গের যে মোবাইল ফোন সেটাই তখন ক্যামেরার কাজ করে। এই ছবি তোলার একটা যে প্রচন্ড আগ্রহ, এর থেকে দেখা যায় যে সেখানে দৃশ্যটা না দেখে আমরা ক্যামেরার চোখেই দৃশ্যটা দেখছি। একজন পেশাদার চিত্রগ্রাহক যিনি, কিভাবে তিনি দৃশ্য এবং তাকে ক্যামেরায় তুলে আনার কোন পথটা তিনি নেবেন? দেখো এটাতে না মানে একটা ডিপেন্ড করে, মানে কিরকম বলো তো, ধরো আমার কাছে সময় কতটা, যেহেতু আমি পেশাদার, কখনো সময় থাকে, আবার কখনো একদম সময়, সূর্যটা ডুবে যাচ্ছে, এই ধরনের একটা ব্যাপার। ট্রাভেল করে গিয়ে আমি যেহেতু ট্রাভেল ফটোগ্রাফার বা স্ট্রিট ফটোগ্রাফার, সময়ে পৌঁছাতে পারলাম কিনা
সেটাও একটা ব্যাপার। কোনো সময় যদি আমার সুযোগ থাকে যে আমি একটু আগে পৌঁছে গেলাম, তবে আমি বলবো সেক্ষেত্রে কখনোই ক্যামেরা আমি বার করব না। আমি চোখ দিয়ে ছবি তুলবো, হৃদয় দিয়ে জায়গাটাকে ফিল করব, তাতে ছবিটা অনেক ভালো হয়। কিন্তু অনেক সময় আমাদের সময় থাকে না, সেই জন্য আমাদেরকে ক্যামেরা বার করেই কাজে লেগে যেতে হয়। তবে আমি সেটা চাই না। খুব ইচ্ছা হয় অনেক সময় যে আমি ক্যামেরাটা দিয়ে না, প্রথমে আমি জায়গাটাকে ফিল করি, বুঝি, তাতে ছবিটা অনেক ভালোভাবে বোঝা যায়, ইমোশনগুলো খুব ভালোভাবে ধরা যায়, লোকজনের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাওয়া যায়। তো এইটাই আর কি বলবো যে যদি যাদের সুযোগ থাকবে সঙ্গে সঙ্গেই ক্যামেরা না বার করে আগে জায়গাটাকে উপলব্ধি করাটা খুব দরকার। বেশ, ভবিষ্যতে কি কি কাজ করছেন বা কোথায় কোথায় এই সূত্রে, ছবি তোলার সূত্রে কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? সামনে বছর তো আবার বিশ্বকাপ ফুটবল আছে, জানি না যদি শরীর পারমিট করে নিশ্চয়ই যাব। আর শুধু পারমিট না, আমাকে সেখানকার আবেদন দিতে হবে, যদি সেটা পাওয়া যায় সেটাও একটা ব্যাপার। আর তাছাড়া আমার তার মানে একটা পাখির চোখ বিশ্বকাপ। একদম একদম প্রতিবারই ভাবি না না নেক্সট বার করবো না, বড্ড বেশি হেকটিক হয়ে যায়। কারণ সারাদিন ছবি তোলার পর আমরা 1-1.5 মাস ধরে হয়তো 1.5-2 ঘন্টাও ঘুমাতে পারি না, মানে এরকম অবস্থা হয়। কিন্তু আবার সেই যখন কাছাকাছি আসে তখন তো মনে হয় যে। তাছাড়া আমি কিছুদিন বাদে ইটালি যাওয়ার আছে আমার, তো সেখানে ছবি দেখানোরও আছে, ছবি তোলার ব্যাপারও আছে কিছুটা। মানে কোন সূত্রে যাচ্ছেন? আমি একটি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন আছে যেখানে আমাকে জাজ করা হয়েছে, তো সেখানে জাজিংও হবে, তার সঙ্গে আমিও একটু বেড়াতে ভালোবাসি এবং ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে আমার ছবি দেখানোর জন্য। ওখানে যে ফেস্টিভ্যাল হচ্ছে সেই ফেস্টিভ্যালে ছবি দেখানোর জন্য, তো সেইটাও আমি করব। আর শুধু তো সেটা করব না, যখন অত দূর যাচ্ছি আশেপাশে আর একটু, ইটালি আমি আগেও গেছি অনেকবার, আমার খুব ভালো লাগে, তো আশেপাশে আর একটু ঘুরে দেখব। তার সঙ্গে আরো কিছু কাজ চলছে, কিছু বইয়ের কাজ চলছে, তো এইভাবেই দেখা যাক কি হয়। আর নতুন কাউকে প্রশিক্ষণ দিয়ে তুলে আনার কোনো ভাবনা আছে? সেটা চলতেই থাকে। মানে আমার কাছে ফটোগ্রাফির প্রশিক্ষণটা একটু অন্যরকম। অনেকেই শিখতে চায়, কোর্সে ভর্তি হতে চায়, আমি সেইভাবে শেখাই না। আমি যেভাবে শিখেছি, আমি স্লো লার্নার এবং নিজে একটু একটু করে শিখেছি। আমার মনে হয় সেটা বোধহয় কিছু ক্ষেত্রে ভালো। যারা শিখতে চায় তাদেরকে আমি বলি 1-2 দিনের একটা কোর্স করো, তারপর তোমাদেরকে আমি ছেড়ে দিই, তোমরা প্র্যাকটিস করো, আবার যেখানে আটকাচ্ছ সেখানে আবার উঠে এসো। এবার কি হয়, এই যে মাঝে যখন আমি ছেড়ে দিই তখন হয়তো ওদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি না, কিন্তু একটা বন্ডিংস তৈরি হয়ে যায় বিভিন্ন কাজে। দিদি এটা কি, তাদের এমন নয় যে শুধু ফটোগ্রাফিটা আমি বলবো, আমি যে ফটোগ্রাফি করি স্ট্রিট বা ডকুমেন্টেশন, এটার জন্য কিন্তু শুধু ছবি তুললেই হয় না, বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, তার জন্য সংসারটাও বুঝতে হবে, লোকের সাথে মিশতে হবে, বিভিন্ন রিলেশন বুঝতে হবে, শুধু হাজব্যান্ড ওয়াইফ না, মানে আমাদের পরিবারের সবার সাথে যে সম্পর্ক সেগুলো যেমন বুঝতে হয়। সে বাজারে যাচ্ছি, বাজারের লোকজনের সাথে কথা বলা। আপনি, আপনার কাছে যারা ছবি তোলা শিখতে আসেন, কোথাও আপনি তাদের জীবনের ক্ষেত্রে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়ে যান বেশ কিছুটা, এবং আমি হতেও চাই। এবং আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আস্তে আস্তে মানে সেরকম জায়গায় চলে এসেছে এবং ছেলে মেয়ের মতন হয়ে গেছে, মানে বয়স নির্বিশেষে, অনেক বয়সেও আছে আবার বাচ্চারাও আছে। হয় আপনার সাথে এই আড্ডা থেকে চলে যেতে ইচ্ছে করছে না, তার কারণ হচ্ছে অনেক কিছু বোধহয় আরো শোনার বাকি রয়ে গেল। ওই যে মধুর স্মৃতিগুলোর কথা বলছিলেন এবং ফটোগ্রাফি নিয়ে, সেগুলো তো বাকি রইলই, কিন্তু ওই আমাদের যে হাতে বাঁধা কিছু সময় থাকে, ফলে বিদায় জানাতেই হবে। আপনি অনেক ব্যস্ততার মাঝে আজকে সময় দিতে পেরেছেন, এটা আমার কাছে ভীষণ সৌভাগ্য। আর এই যে আপনি যাচ্ছেন দেশে বিদেশে ফটোগ্রাফির জাজ হয়ে, ফটোগ্রাফারদের তুলে আনা যে শিল্প সম্পদ বলতে পারি তো আমরা, তার বিচারক হিসেবে, এটা বোধহয় আমাদের কাছে, আমাদের দেশের কাছেও ভীষণ গর্বের। এরকম করেই এগিয়ে যান আপনি, এবং ওই যে পরের বছর বিশ্বকাপ, আমি জানি আপনি আবার যাবেন এবং তারপর কিন্তু আমাদের কাছে এসে সেই গল্পগুলো শোনাতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ তোমাদেরকেও, আবার নিশ্চয়ই দেখা হবে। খুব ভালো থাকবেন।